তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। মাইটোসিসের যে দশাগুলো আছে সেই দশাগুলোকে বিস্তৃতভাবে ছবির সাথে প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে ছবির সাথে কিভাবে আঁকবে এই জিনিসগুলো নিয়েই একটা সিরিজ চলছে। আগের পর্বে প্রোফেজ নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব মেটাফেজ নিয়ে। মেটাফেজ এই দশাটা দ্বিতীয় দশা। যখনই মাইটোসিস হচ্ছে, প্রথমটা ক্যারিওকাইনেসিসের, প্রথমটা হলো প্রোফেজ, তারপর হলো মেটাফেজ। মেটাফেজ দ্বিতীয় দশা, এটা স্বল্পস্থায়ী দশা, বেশিক্ষণ স্থায়ী হয় না। প্রোফেজ যতক্ষণ ধরে চলতে থাকে, মেটাফেজ কিন্তু অত সময় লাগে না। মেটাফেজ দশার শুরুতেই যেটা আমরা দেখতে পাবো যে এই সময় এসে নিউক্লিয় লাস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে যখন ছবিতে আঁকবো নিউক্লিয় লাস এবং নিউক্লিয় পর্দা, এই দুটো কিন্তু একেবারেই আঁকবো না। ঠিক আছে, দেখো এখানে এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষের বাইরে সাধারণত আমরা কিরাম করি, এর বাইরে এরকমভাবে নিউক্লিয়াসের ভিতরে তো গঠনটা দেখাই, এরকমভাবে একটা পর্দা আঁকি যেটা দিয়ে ভিতরটা নিউক্লিয়াস বোঝাই। কিন্তু এখানে আর এটা আঁকা যাবে না, কারণ মেটাফেজ দশার শুরুতে, সাধারণত প্রোফেজ দশার শেষের দিকে এসেই কিন্তু এই যে নিউক্লিয় পর্দা এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। সেজন্য নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস কোনোটাই আঁকবো না। এইটাই প্রথম পয়েন্টে বলা হয়েছে। তাহলে যখন ছবি আঁকছি, ছবি আঁকার ভিতরে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো বেম বা স্পিন্ডল গঠিত হচ্ছে। এই বেম গঠিত হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে, এটা গঠিত হচ্ছে সেন্ট্রোজোম থেকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা তৈরি হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে। তাহলে এই জিনিসগুলো কিভাবে গঠিত হচ্ছে এখানে চলো দেখে নিই। উদ্ভিদের ক্ষেত্রে যখন আমরা এই বেমগুলো আঁকবো, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এইরকম এখান থেকে এখানে, ঠিক আছে, আবার ধরো এখান থেকে এখানে, আবার ধরো এখান থেকে এখানে, ঠিক আছে, এইভাবে। আর প্রাণী কোষের ক্ষেত্রে এটা তৈরি হবে হলো অ্যাস্ট্রাল রশ্মি থেকে, মানে সেন্ট্রোজোম আঁকবো, একটা এখানে আঁকবো আর একটা এইখানে আঁকবো। আর এর যে অ্যাস্ট্রাল রশ্মিগুলো এরকমভাবে কিছু থাকবে, আর বাকিগুলোর সাহায্যে এরকমভাবে বেম গঠিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে বেমতন্তু যেগুলো, সেগুলো তিন প্রকার হয়ে থাকে। ঠিক আছে, বেমতন্তুগুলো এক প্রকার হলো ক্রোমোজোমীয় তন্তু। নামটা থেকে বুঝতে পারছো যে তন্তুগুলোর সাথে, যে বেমতন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত থাকছে সেগুলোকেই বলছে ক্রোমোজোমীয় তন্তু। দ্বিতীয়টা হলো অবিচ্ছিন্ন তন্তু। নামটা থেকেই বুঝতে পারছো যে অবিচ্ছিন্ন, মানে এই যে তন্তুটা এটা কোথাও ছেঁড়া নয়, কোথাও কাটা নয়, অবিচ্ছিন্নভাবে রয়েছে, মানে কন্টিনিউয়াস রয়েছে। ঠিক আছে, আর তৃতীয়টা হলো ইন্টারজোনাল তন্তু। এই তিনটে বেমতন্তু দেখা যায়। ওকে, এই তিনটেই তাহলে আমরা এখানে ছবির মাধ্যমে দেখাবার চেষ্টা করব। ক্রোমোজোমীয় তন্তু যেগুলো যখন বলছি, তাহলে এই ক্রোমোজোমীয় তন্তুগুলো কি হবে, এগুলোর সাথে ক্রোমোজোম জুড়ে থাকবে। যেমন ধর এই তন্তুটার সাথে এরকম একটা ক্রোমোজোম জুড়ে আছে, তাহলে এইটা হলো কি ক্রোমোজোমীয় তন্তু। এবার দেখো অবিচ্ছিন্ন তন্তু কোনটা, যেটা একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে এরমভাবে গেছে, যার সাথে কিন্তু কোনো রকম কোনো ক্রোমোজোম যুক্ত নেই, সেটা হলো অবিচ্ছিন্ন তন্তু। এইটা তাহলে এইটা হলো ক্রোমোজোমীয় তন্তু, এইটা হলো অবিচ্ছিন্ন তন্তু। আমি এর পরে বোর্ডেগুলো লিখে দেবো পুরো আঁকাটা কমপ্লিট করার পর। তারপর ধরো আরও একটা রকমভাবে বেমতন্তু আঁকলে, যেটার মধ্যে আরও একটা ক্রোমোজোম আঁকবো। ওকে, এইখানে তারপর কি হবে, একটা করে সব সময় ক্রোমোজোমীয় তন্তু আঁকবে, আর তারপর আরও একটা করে কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন তন্তু আঁকবে। তার মানে নীলের পরেও আবার একটা অবিচ্ছিন্ন তন্তু আঁকলে, তারপর আবার একটা এরকম ক্রোমোজোম আঁকছো, এইটা হলো অবিচ্ছিন্ন তন্তু। আর লাস্টে একটা কি আঁকলে, সেটা হলো ক্রোমোজোমীয় তন্তু, মানে ক্রোমোজোম আঁকছো, আর এই জিনিসটা হলো ক্রোমোজোমীয় তন্তু। ঠিক আছে, এবার দেখো তাহলে এই জায়গাটায় লিখছি, এইটা হলো কি এর সাথে ক্রোমোজোম জুড়ে আছে, এটা হলো ক্রোমোজোমীয় তন্তু। ওকে, আচ্ছা, আর এর পাশে একটা রয়েছে, এটা হলো অবিচ্ছিন্ন তন্তু। ক্লিয়ার? আচ্ছা,
এবার এইখানে আরও একটা তন্তু আছে যেটা হলো ইন্টারজোনাল তন্তুটা প্রধানত আমরা দেখতে পাবো অ্যানাফেজ দশাতে, যখন এই ক্রোমোজোমগুলো মাঝ বরাবর ভেঙে যাবে সেন্ট্রোমিয়ার বরাবর এবং দুপাশে দুটো চলতে শুরু করবে, তখন মাঝখানে যে তোমার তন্তুগুলো তৈরি হবে সেগুলো হলো ইন্টারজোনাল তন্তু। মানে ধরো এই জিনিসগুলোতে এরকম মাঝ বরাবর ভাগ হয়ে গেল, এইখানে ছোট করে এঁকে বোঝাচ্ছি, এই ধরো এই ক্রোমোজোমটা এরমভাবে ভাগ হয়ে গেল, মাঝখান থেকে দেখো, দেখে মনে হচ্ছে যেন ভাগ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এর সাথে বেমতন্তুগুলো জুড়ে আছে, এখানে এই একটা বেমতন্তু আছে ওপর দিকে, এটা এই বেমতন্তুটা এই ক্রোমোজোমটাকে ওপর দিকে টানছে, আর এই বেমতন্তুটা এই ক্রোমোজোমটাকে এই দিকে টানছে, দুটো দু প্রান্তে যাচ্ছে। এইভাবে যেতে যেতে যখন জিনিসটা একটু দূরে সরে যাচ্ছে, মানে এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, আর এর মাঝে যে এরকম তন্তু গঠিত হচ্ছে এইটা হলো ইন্টারজোনাল তন্তু। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে আঁকলাম এটা হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আঁকলাম, এই জিনিসটা প্রাণী কোষের ক্ষেত্রে কীরকম হবে যখন আঁকবে এই জিনিসটা কিন্তু অবশ্যইভাবে মনে রাখতে হবে। এই সময় একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল এবং সেই প্রজেক্টে কিন্তু আমি সব ঠিকভাবে করার পরেও কিন্তু আমার অনেকটা মার্কস কাটা গিয়েছিল এই ভুলটার জন্য। তারপর থেকে এই ভুলটা আমি খুব ভালোভাবে মনে রাখি। মানে এই ঘটনাটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ঘটেছিল, তারপর থেকে এই জিনিসটা আমার মাথার মধ্যে একদম গেঁথে যায়। সেটা কি, যখন এই প্রাণী কোষের ক্ষেত্রে মেটাফেজ দশা আঁকবে না, তখন সব সময় ছোট ক্রোমোজোমগুলো ধারে আঁকবে, বড় ক্রোমোজোমগুলো ভেতরে আঁকবে। এই জিনিসটা যখন আমরা আঁকি সব সময় হয়তো মানে জিনিসটা বৈশিষ্ট্যতে পড়ি, কিন্তু ছবিতে হয়তো সবসময় আমরা দেখাই না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে যখনই আমরা এরকম বেমগুলোর সাথে ক্রোমোজোম আঁকবো, ধারের দিকে যে ক্রোমোজোমগুলো আঁকবো সেগুলো একটু ছোট ছোট আঁকবো, আর ভিতরের দিকে যে ক্রোমোজোমগুলো আঁকবো সেগুলো একটু বড় বড় আঁকবো। বুঝতে পারছো? দেখো ভেতরেরটা একটু বড় আঁকলাম। তারপরে দেখো এখানেও যেটা সেটাও একটু বড় করে আঁকবো, আর এই দিকে ধারে যেটা সেটা ছোট। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে প্রাণী কোষের ক্ষেত্রে। এটা উদ্ভিদ কোষে যদিও ওরমভাবে মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এটা প্রাণী কোষের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? দেখো ধারের দুটো অপেক্ষাকৃত ছোট, মাঝের দুটো তুলনামূলক বড়। তাহলে এক্ষেত্রেও যে বেমগুলোর সাথে তোমার ক্রোমোজোম যুক্ত রয়েছে সেইটাকে বলছে হলো তোমার ক্রোমোজোমীয় তন্তু। এটা একটা ক্রোমোজোমীয় তন্তু, এটা 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 আর এদের মাঝখানে একটা করে রয়েছে, একটা মেরু থেকে অন্য মেরুতে এরকমভাবে একটা কন্টিনিউয়াস একটা তন্তু গেছে যার সাথে কোনো রকম কোনো ক্রোমোজোম যুক্ত নেই, সেইটাকে বলছে হলো তোমার অবিচ্ছিন্ন তন্তু। এটা এখানে টাচ হলো, এই জিনিসটা টাচ হবে না, এখান থেকে এখানে। ঠিক আছে? এইভাবে ছবিটা তোমাদের দেখাতে হবে। তাহলে এই বৈশিষ্ট্যটাও বলে দিলাম। আচ্ছা, তোমরা এবার জিজ্ঞাসা করতে পারো তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি এরকম কোনো নিয়ম নেই যে কোনটা বাইরে, কোনটা বড় কোনটা ছোট? না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো পার্টিকুলার এরকম বড় ছোটোর ব্যাপার নেই, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো ক্রোমোজোমগুলো যখন আঁকবো সেগুলো বিষুব অঞ্চলে থাকে। মানে বিষুব মানে এই যে মানে এটা যদি একটা গোলাকার হয় এর মধ্যিখান বরাবর থাকবে এবং সেটা গোটা পরিধিটাকে ঘিরে থাকবে। আমরা তো এই ছবিটা মানে কি বলবো 2Dতে আঁকছি, দৈর্ঘ্য এবং প্রস্থ, উচ্চতা তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, উইডথটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা যদি সত্যি সত্যি ওইভাবে দেখা হয় 3 ডাইমেনশনালি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে এই ক্রোমোজোমগুলো একটা গ্লোবের চারপাশে যেন ঘিরে আছে, এই জিনিসটার মতো হবে। ঠিক আছে? এবার যেহেতু ছবির ক্ষেত্রে এই জিনিসটার ব্যাপারটা নেই, সেই জন্য কিন্তু মাথায় রাখতে হবে যে এই উদ্ভিদের ক্ষেত্রে একটা পরিধি, একটা গোলাকার কিছু রয়েছে বৃত্তের একদম পরিধি বরাবর, এটা এরমভাবে অবস্থান করছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা আঁকবো সেটা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো এইভাবে মনে রাখতে হবে। যেহেতু এই মেটাফেজের মধ্যে বিশেষ কোনো মানে খুব বেশি জটিলতা কিছু নেই, এই সময় শুধুমাত্র বেমতন্তু গঠিত হচ্ছে এবং বেমগুলোর সাথে এসে ক্রোমোজোমগুলো জড়ে যাচ্ছে, এই জিনিসটাই এর প্রধান বৈশিষ্ট্য। এবার এটার পার্টিকুলার কিছু উদ্ভিদ কোষে একরকম রয়েছে, প্রাণী কোষে একরকম রয়েছে, এই জিনিসগুলো এইভাবে অ্যারেঞ্জ হচ্ছে, এই জিনিসটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই যখন এই জিনিসটা পড়বে ছবির সাথে সাথে
মানে ছবি এঁকে প্র্যাকটিস করবে। যখনই বৈশিষ্ট্যটা পড়বে পাশে একটা রাফ খাতা নিয়ে বসে ধরো সেখানে একটুখানি এঁকে নিলে বা একটা রাফ স্কেচ করছো, এরকমভাবে ছবি এঁকে পড়লে কিন্তু বৈশিষ্ট্যগুলো একদম ব্লাইন্ডলি মুখস্থ করতে হবে না, তোমরা বুঝে পড়বে এবং অনেক দিন অবধি কিন্তু মনে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। পরের পর্বে অ্যানাফেজ দশা নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।